তোর কি হলো আবির, কথা বলছিস না কেন? তোর ভাবি পছন্দ হয়নি নাকি? আবির এবার শান্ত দৃষ্টি নিয়ে ল্যাপটপে ভিডিও কলে থাকা তাজের দিকে তাকিয়ে বলল, তুই সত্যিও কি ভালোবাসিস? হুম, কেন, কি হয়েছে? কতদিন হলো? এই হচ্ছে 1 মাস মতো, শিওর হয়ে তোদের জানালাম। আবির হালকা হেসে তাজকে বলল, তুই 1 মাস ভালোবাসিস, আর আমি আমার এই মনের রানীকে সে 6 বছর থেকে ভালোবাসি। তাজ আর ইহান এবার একসাথে বলল, কি? ঠিকই শুনছিস, আমি ওকে ভালোবাসি। ও আমার নিধা রানী। কিন্তু ও তো তোকে ভালোবাসে না। জানি, বাসে না, কিন্তু বাসবে। তার মানে তুই আমাকে মিমকে ভালোবাসতে বারণ করছিস? কারণ ও তোদের ভাবি হয়। ইম্পসিবল। আমি ওকে ভালোবাসা বন্ধ করতে পারবো না। আর ও তো তোকে কখনোই ভালোবাসবে না। আর ওকে ভালোবাসতে হলে যদি বন্ধুত্ব নষ্ট করতে হয় তাহলে আমি তাই রাজি। আমি বন্ধুত্ব নষ্ট করলাম। তুই ফ্রেন্ডশিপ ছিন্ন করছিস? ওকে, ভালো। আমি নষ্ট করব কারণ আমি মিমকে ভালোবেসে ফেলেছি অনেক। আর তোকে এটাও বলে দিচ্ছি, মিম তোকে কোনোদিনও ভালোবাসবে না। দিন শেষে ও আমারই হবে। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? করছি না, দিয়েছি। ওকে, সেটা দেখা যাবে সময় মতো যে মিম কার হয়। তাজ আর আবিরের কথা কাটাকাটির মধ্যে ইহান ধমক দিয়ে বলল, কি শুরু করেছিস তোরা? একটা মেয়ের জন্য তোরা ফ্রেন্ডশিপ নষ্ট করবে? দেখ ইহান, ও সামান্য কেউ না, ও আমার সব। আমি ওকে ভালোবাসি। তোর আমার লাইফে আসার আগে সে এন্ট্রি নিছে। এখন আমি তার জন্য ফ্রেন্ডশিপ নষ্ট করতে পারি, সমস্যা নেই। কিন্তু একটা কথা ওকে বলে দে, আমার নির্ধারণের দিকে চোখ তুলে তাকালে সে চোখ আমি তুলে ফেলবো। আমার মিমের দিকে তুই তাকালে তোর চোখও তুলে ফেলবো। কপিবাজ। বলে ফোন কেটে দিল। সেদিনের পর থেকে তাজ আর আবিরের ফ্রেন্ডশিপ নষ্ট হলো। দুজন দুজনকে দেখতে পারে না একসময়, দুজন দুজনকে চোখে হারাতো, আর এখন কেউ কাউকেই সহ্য করতে পারে না। বিদেশে আবির আছে 4 বছরের মধ্যে আবির একদিনের জন্য দেশে ফিরে যায়নি। আজকে আবির দেশে যাবে, কাউকে জানায়নি, সারপ্রাইজ দেবে সবাইকে। আর সাথে আরেকটা প্ল্যান করে যে বাসায় গিয়ে মিমকে বিয়ে করার কথা বলবে, তারপর মিমদের বাসায় প্রস্তাব পাঠাবে। আবির রেডি হয়ে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। ফুল 9 ঘন্টা জার্নি করে আবির আসলো বাংলাদেশে। আবির এয়ারপোর্ট থেকে নিজের গাড়ি তার অ্যাসিস্ট্যান্ট থেকে নিল, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির আসার আগে তার অ্যাসিস্ট্যান্টকে জানিয়ে দিয়েছিল যে গাড়ি নিয়ে এয়ারপোর্টে আসছে। আবির গাড়ি ড্রাইভ করছে, শুনশান জায়গা। কিছু দূর যেতেই হুট করে একটা শব্দ হলো, বুম। আবির তাড়াতাড়ি গাড়ি ব্রেক করলো, তারপর শব্দ অনুসরণ করে সে জায়গায় গেল। গিয়ে দেখলো একটা গাড়ি ব্লাস্ট হয়েছে। আবির তাড়াতাড়ি নিজের গাড়ি থেকে বেরিয়ে সে ব্লাস্টটাও গাড়িটার কাছে গেল। গিয়ে যা দেখলো, তার পা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম। আবির দেখলো যে গাড়ির ভেতর যারা যারা ছিল তারা সবাই পুড়ে ছাই হয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। আবির ওখানে দাঁড়িয়ে ওসব যখন দেখছিল, তখন হুট করে ওর কলার কেউ টান দেয়, টান দিয়ে সামনে ঘুরিয়ে গালে কেউ একজন ঘুষি মারে। আবির প্রথমে কিছু বুঝতে পারলো না যে কি হচ্ছে আর কেই বা ওকে মারলো এভাবে। আবির চোখ তুলে সামনে তাকাবে, তার আগেই আবার আরেক গালে ঘুষি মারে। আবির এবার নিজের কলার থেকে সেই ঘুষি মারা ব্যক্তিটার হাত সরিয়ে নিল। তারপর সেই ব্যক্তিটাকে ঘুষি মারতে যাবে বলে হাত উল্টাতে ব্যক্তিটাকে দেখে আবিরের হাত থেমে গেল। আবির অস্পষ্ট স্বরে ডেকে উঠল, ইহান তুই? হ্যাঁ হ্যাঁ, আমি। কি মনে করেছিস আমার বাবা মা বোনকে মেরে ফেলবি আর আমি কিছুই জানতে পারবো না? আবির অবাক হয়ে বলল, তোর বাবা মা বোনকে আমি কখন মারলাম ইহান? এখন আর নাটক করতে হবে না। কিভাবে পারলি তুই আমার বাবা মা বোনকে মারতে? কি দোষ করেছিল তারা? আমি কি তোর কোনো ক্ষতি করছিলাম? যদি করেও থাকতাম তাহলে তুই আমাকে মেরে ফেলতিস। আমার বাবা মা বোনকে কেন মারলি তুই? কেন মারলি? বলতে বলতে হাওমাও করে কান্না করে দিল। ইহান আবির ইহানকে ধরতে যাবে, তার আগেই ইহান সরে দাঁড়ায়, তারপর বলে, তোর নোংরা হাত দিয়ে আমাকে ছুবি না। যে হাত দিয়ে তুই আমার বাবা মা বোনকে মেরে ফেলেছিস, ছুবি না, একদম ছুবি না। বিশ্বাস কর, আমি কাউকে মারিনি। আমি তো আজকে দেশে ব্যাক করলাম। আর আবির কে বাকি কথা বলতে না দিয়ে ইহান বলে উঠল, থাক থাক, তোকে আর মিথ্যা বলতে হবে না। বলে ইহান ছুটে গেল সেই ব্লাস্ট হওয়া গাড়িটার দিকে, আর সেখানে বসে হামাও করে কান্না করতে লাগলো। ইহানকে এভাবে কান্না করতে দেখে আবির ইহানের কাছে যেতে হুট করে তাজ সামনে আসলো, তারপর বলল,
হা 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 হা। কোথায় যাচ্ছ সোনা? তাজ, তাজ, তুই দেখ ইহান আমাকে কি বলল, আমি নাকি খুন করেছে। কিন্তু বিশ্বাস কর, আমি খুন করিনি। সেটা তুই জানিস আর আমি জানি, কিন্তু বাকি পাবলিক জানে তুই খুন করেছিস। এমনকি ইহানও জানে তুই তার পরিবারকে মেরে ফেলেছিস। আবির অবাক হয়ে বলল, মানে? মানেটা খুব সহজ, যে তুই ইহানের বাবা মা বোনকে মেরে ফেলেছিস। কিন্তু আমি মারিনি তো। বললাম না, সেটা শুধু তুই আর আমি জানি, আর কেউ না। তার মানে তুই? ঠিক ঠিক ভেবেছিস। এইবার কেটে পড়, আমাকে একটু কান্নার নাটক করতে হবে। যা যা। বলে আবিরকে ধাক্কা মেরে ফেলে দিল। আবির শুধু ছলছল চোখে ইহান আর তাজের দিকে তাকিয়ে রইল। সেদিন আর আবির বাসায় যায়নি। সেই রাতে আবার চলে যায় বিদেশে। সেদিন পর থেকে আবির নিজেকে গুটিয়ে রেখেছে প্রায় 1 বছর। কারোর সাথে এর মধ্যে যোগাযোগ রাখেনি। নিজেকে ঘর বন্দি করে রেখেছিল। পরে নিবিড় আর মিহির আবিরকে অনেক বোঝালো যে এইভাবে ঘর বন্দি হয়ে বসে না থেকে খোঁজ লাগাও কে মারল ইহানের পরিবারকে। তাজকে চোখে চোখে রাখা, এসব নানান তাল কথা আবিরকে বলতো তারা। তারপর আবির নিজেকে শক্ত করলো, খোঁজ করতে থাকলো সব কিছু, কিন্তু কোনো কিছুর খোঁজ পাচ্ছে না। আর ইহানকেও খুঁজে পাচ্ছে না। সেদিনের পর থেকে ইহানও আর যোগাযোগ রাখেনি, আর না রেখেছে নিজের ঠিকানা বর্তমান। তোর দুজন এখানে কি করছিস? কারোর কণ্ঠ শুনে রুবাইয়া আর মিম ছাদের দরজার দিকে তাকালো। তাকেই দেখলো আবির দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে রুবাইয়া বলল, কিছু না ভাইয়া, এমনি দাঁড়িয়েছিলাম। তুই নিচে যা, আমার মেয়ের সাথে কিছু কথা আছে। রুবাইয়া সম্মতি জানিয়ে বলল। আচ্ছা ভাইয়া। বলে নিচে চলে গেল। আবির গিয়ে দাঁড়ালো মিমের পাশে। তারপর ছাদের রেলিংয়ে 2 হাতে ভর দিয়ে মিমকে বলল, তোকে কিছু কথা বলি, মন দিয়ে শোন। হুম। আমাদের এই বিয়েটা তোর কাছে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও আমার কাছে কিন্তু বিয়েটা মোটেও অনাকাঙ্ক্ষিতভাবে হয়নি। আবিরের এমন কথা শুনে মিম অবাক হয়ে গেল। মানে কি বলছে এসব? আবির মিমের দিকে তাকালো। তাকিয়ে দেখলো মিম অবাক নেত্রে তাকিয়ে আছে। আবির মুচকি হেসে আবারও সামনের সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে বলল, অবাক হয়েছিস? মিম মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল। হুম। আবির আবারও বলল, তুই আমাকে কালকে বলেছিলিস যে আমি তোকে দয়া দেখিয়ে বিয়ে করেছি কিনা। সে প্রশ্নের উত্তর দিচ্ছে। শোন, আমি এত দয়াবান হয়ে যাইনি যে বিয়ের মতো একটা কাজ করে ফেলবো দয়া দেখিয়ে। বিয়েটা তো ছেলে খেলা না, যখন দয়া দেখিয়ে করলাম আবার পরে দয়া উঠে গেলে ছেড়ে দিলাম। বিয়ে হলো সারা জীবনের বন্ধন, যে বন্ধন সমস্যার নাম বলা হয়। আমাদের এই 4 আঙুলের কপালে যা আছে তাই হয়, তেমনি আল্লাহ আমাদের কপালে এটা লিখে রেখেছিল যে তোর জীবনসঙ্গী হিসেবে আমি, আর আমার জীবনসঙ্গী হিসেবে তুই হোস। আল্লাহর তোর ভাগ্য কিন্তু আমরা কেউ বুঝতে পারি না। তে বলছে আমি তোকে দয়া দেখিয়ে বিয়ে করিনি, মন থেকে করেছে, ভাগ্যের লিখন মেনে নিয়েছে। তাই তোকে নিয়ে আমার কোনো অভিযোগ বলতে কোনো কিছুই নেই। আমি তোকেও আমি মেনে নিয়েছে, নিজের স্ত্রী রূপে গ্রহণ করেছে। আমি তোকে আমার জীবনসঙ্গী হিসেবে। এখন তুই বল যে তোর কি আমাকে নিয়ে কোনো অভিযোগ আছে? আমাকে মেনে নিয়েছিস? যদি না মানিস সমস্যা নেই, আমি ডিভোর্স দিয়ে দেব। ডিভোর্সের কথা শুনতেই মিমের বুক ব্যথা শুরু হলো। মানে কি? কত কান্না করলাম পাওয়ার জন্য, এখন পেয়ে গেছি আর এখন এসে বলে ডিভোর্স দিবে। মগের মূল্য পেয়েছে নাকি? আমাকে এতদিন কষ্ট দিয়েছো, তাই না জান? আমিও কম কিছু না, আমিও এর শোধ তুলবো। মনে মনে কথাগুলো মিম বলল, কিন্তু মুখে বলল, আমার কোনো অভিযোগ নেই, না আছে আপনাকে আমার জীবনসঙ্গী হিসেবে মেনে না নেওয়ার। আমিও ভাগ্যের লিখন মেনে নিচ্ছি, স্বামী রূপে আপনাকে গ্রহণ করছি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, উত্তর যদি দেন তাহলে আমি প্রশ্ন করব। কেমন প্রশ্ন? যেমন তোর দেব কিনা আগে বলতে হবে। আগে বলেন, তারপর বলছি। আবির কিছুক্ষণ মিমের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আচ্ছা বল, কি প্রশ্ন? মিম জিভ দিয়ে 2 ঠোঁট ভিজিয়ে নিল। তারপর 2 চোখ বন্ধ করে বলল, নিথাকে। আবির এটা শুনে মুচকি হাসল। এমন যেন এরকম প্রশ্ন যে মিম আগে থেকে করবে সেটা সে জানত। মিম এবার আস্তে আস্তে পিট পিট করে চোখ খুলে আবিরের দিকে তাকালো। তাকিয়ে দেখলো আবির মুচকি মুচকি হাসছে। মিম মনে মনে বলল, হাসার কি আছে? আমার ভালোবাসার মানুষ একজনকে ভালোবাসে, তার নাম নিতে আমার ঠোঁট কাঁপছে আর উনি হাসছে। হাসার কি বলেছি আমি? দূর। তারপর মুখে বলল, কি হলো? উত্তর দেন। আবির এবার রয়ে শুয়ে বলল,
তোর লাগবে? মিম তৎক্ষণাৎ বলল, হুম হুম, লাগবে। সম্পূর্ণ উত্তর দিব না, কিন্তু একটা ক্লু দিচ্ছে, সেই ক্লু ধরে খুঁজে বাহির কর নিধা কে। মিম কপাল কুঁচকে বলল, সামান্য ক্লু দিবেন? আচ্ছা, তোর লাগবে না, সমস্যা নেই, আমি চলে যাচ্ছি, নিচে তুইও আয় তাড়াতাড়ি। এই বলে আবির যেতে নিলেই মিম আবিরের সামনে গিয়ে 2 হাত মেলে দিয়ে বলল, না না, যাবেন না প্লিজ। আমাকে ওই ক্লুটা বলেন, তাহলেই হবে। আবির এবার মুচকি হাসলো, তারপর বলল, আমি যখন প্রথম আমার নিধারানীকে দেখেছিলাম তখন আমি তাকে পিচ্ছি পরি বলে দেখেছিলাম, এমনকি তার নামটা আমিই রেখেছিলাম। এখন তোর ক্লু হলো পিচ্ছি পরি। আমি কাকে এই নামে রেখেছিলাম খুঁজে বাহির কর। বলে আবির নিচে চলে গেল আর যাওয়ার সময় মিমকে তাড়াতাড়ি নিচে চলে আসতে বলল। এদিকে মিম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মানে এটা কি বলে গেল তাকে? প্রথম দেখায় পিচ্ছি পরি বলেছিল আর নামটাও সে রেখেছে। তার মানে আবির ভাই কোনো বাচ্চা মেয়েকে ভালোবাসে? দূর, কি ভাবছি এসব। না না, বাচ্চা হবে না, বড়ই হবে। এখন আমাকে খুঁজতে হবে ওই পিচ্চি পরিটাকে। এসব মনে মনে বলতে বলতে মিম নিচে নেমে আসলো। কি অপরাধ করেছিলাম আমি, সেটা না বলেই তো তুই চললি। কেনই বা তুই আমার দু চোখের ঘুমকে জীবন থেকে কেড়ে নিলি? মিহির কথাগুলো ফোনে থাকা রুবাইয়া ছবির দিকে তাকিয়ে বলল। ঠিক এমন সময় কেউ এসে মিহিরের কাঁধে হাত রাখল। মিহির তাড়াতাড়ি ফোন বন্ধ করে কাঁধে হাত দেওয়া ব্যক্তিটার দিকে তাকিয়ে দেখল আবির। মিহির আর আবিরকে একভাবে দেখে নিয়ে আবারও চোখ নিচে নামিয়ে নিল। আবির মিহিরের পাশে বসলো, তারপর বলল, নিজের খুশি সবসময় নিজের হাতেই রাখা উচিত, অন্যের হাতে নয়। আবিরের এমন কথা শুনে মিহির আর নিজেকে আটকে রাখতে পারল না। আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল, তারপর বলল, ঠিকই ভাই, ঠিকই, আমার খুশি আমার হাতে আছে, তাই তো তাকে ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে, যাতে সে খুশি থাকে আর আমিও খুশি থাকবো। এমন কথা শুনে আবির মিহিরকে নিজের বুক থেকে তুলল, তারপর বলল, কি বললি তুই? কোথায় যাবি? মিহির এবার বলল, আমি আবার ইউএসএ চলে যাচ্ছি। মানে কি? মিহির মুচকি হেসে বলল, সে চায় আমি তার থেকে দূরে থাকি, আর আমি যদি বিটিতে থাকি তাহলে আমি ওকে কখনোই ভুলতে পারবো না। তাই ওইখানে চলে যাব, সব সময় কাজের মধ্যে থাকবো, আর মনেও পড়বে না ওর কথা। না না, তোকে যেতে দিব না আমি। তার হচ্ছে না, আজ রাতেই আমার ফ্লাইট। তুই আমাকে একবারও না জিজ্ঞেস করে সব ঠিক করে ফেললি? তাই তো বললাম, এখন চলে যাবি তাই বলছিস? আরে তখন আমার মন ভালো ছিল না, তাই বলা হয়নি। আবির এবার মিহিরের কাছ থেকে উঠে চলে গেল, কোনো কিছু না বলে। আবিরকে যেতে দেখে মিহির ডাক দিল, কই যাচ্ছিস? কিন্তু আবির কোনো সাড়া দিল না। রুম থেকে বেরিয়ে মিহিরও আর কিছু না ভেবে নিজের ব্যাগ গুছাতে ব্যস্ত হলো। মিম, আমার সাথে আমার রুমে আয়, কথা আছে। বলে আবির নিজের রুমে চলে গেল। এদিকে মিম নাস্তা করছিল রুবাইয়ার সাথে। আবিরের ডাক দেওয়াতে রুবাইয়া মজা করে বলল, যাও যাও, তোমার আশিক তোমাকে ডাক দেয়। মিম রুবাইয়ার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, চুপ থাক তুই। আশিক এখনো হয়নি। ওই শালির পিচ্চি পরীকে আমার আগে খুঁজতে হবে, তারপর সে আমার আশিক হবে। আচ্ছা খোঁজিস এখন, যা দেখ কি বলে। মিম চেয়ার থেকে উঠতে উঠতে বলল। আসছি, তুই বস এইখানে। বলে মিম আবিরের রুমে গেল। আবিরের রুমের দরজার কাছে এসে মিম টোকা দিয়ে বলল, আসবো? আয়। সম্মতি পেয়ে মিম আবিরের রুমে ঢুকলো। মিম রুমে ঢুকে দেখে আবির কোথাও নেই। ঠিক তখনই আবির বলে, এদিক ওদিকে না খুঁজে বেলকনিতে আয়। মিম আর কোনো জায়গায় না খুঁজে সোজা বেলকানিতে চলে গেল। গিয়ে দেখলো আবির চুপচাপ দাঁড়িয়ে আছে। মিম গিয়ে আবিরের পাশে দাঁড়ালো। আবির মিমকে এবার বলল, একটা কথা জিজ্ঞেস করার আছে তোকে। হুম। রুবাইয়া কাউকে ভালোবাসে? রুবাইয়ার কথা শুনে মিম আবিরের দিকে তাকালো। হুট করে রুবাইয়ার কথা বলছে, বুঝতে পারছে না কিছু, তাই মিম বলল, আমার জানা মতে না, যদি বসতো তাহলে সবার আগে আমি জানতাম। তুই জানিস মেহির রুবাইয়াকে কত ভালোবাসে? জানি। কিন্তু রুবাইয়া ভালোবাসে না আমার ভাইটাকে। এটাও আমি জানি। এটা জানিস যে আমার ভাইকে অপমান করেছে রুবাইয়া? মিম অবাক হলো যে রুবাইয়া অপমান করেছে এটা শুনে। তারপর আবিরকে বলল, না, এই কথা আমি জানি না, আমাকে বলেনি ও। তোর বোন আমার ভাইকে অপমান করেছে, বলেছে দূরে চলে যেতে, তাই আজকে চলে যাবে। মেহির রাতের ফ্লাইট ওর।
কি বলছেন? আবির মিমের দিকে ফিরে বলল, সত্যি কথা। আপনি ভাইয়াকে যেতে দিচ্ছেন কেন? ওকে একমাত্র একজনই আটকাতে পারবে, তাছাড়া আর কেউ নয়। কে পারবে? রুবাইয়া। রুবাইয়া? ও কিভাবে পারবে? তুই আমার সাথে রুবের কাছে। আচ্ছা চলেন। বলে দুজনে ড্রয়িং রুমে আসলো। এসে দেখলো রুবাইয়া সোফায় বসে টিভি দেখছে। আবির আর মিম রুবাইয়ার পাশে বসলো। ওদের বসতে দেখে রুবাইয়া টিভি অফ করে দিল। আবির বলল, রুবাইয়া, তোর সাথে আমার কিছু কথা আছে। জি বলো ভাইয়া। আবির এবার রুবাইয়ার চোখের দিকে তাকিয়ে শান্ত শীতল কণ্ঠে বলল, আমার ভাই মেহের যে তোকে ভালোবাসে, এটা তুই জানিস? রুবাইয়া আবিরের কথা শুনে চুপ রইল। কিছু সময় পর রয়ে শুয়ে উত্তর দিল, জানি। তুই আগের দিন ওকে অপমান করেছিলিস আর বলেছিলিস চলে যেতে। সে আমাকে প্রপোজ করছে, আমি তাকে 1000 বার বলেছি আমি তাকে ভালোবাসি না, তাও সে ওই রকম করলো, তাই অপমান করছিলাম আর বলেছিলাম চলে যেতে। সে তোকে অনেক ভালোবাসে রুবাইয়া, তাই তো তোর সুখের জন্য আজ দেশ ছেড়ে চলে যাচ্ছে। রুবাইয়া ভ্রু কুচকে বলল, আমি তো তাকে ভালোবাসি না ভাইয়া। আবির এবার রুবাইয়ার কাছে হাত জোর করে বলল, দেখ, তোকেও আমি আমার আপন বোন ভাবি। তোর কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুই আমার ভাইকে আটকা। তুই পারবি ওকে আটকাতে? একবার যদি চলে যায় তাহলে ওকে আনতে পারবো না সহজে। অনেক দুঃখ জমা আছে ওর বুকে। তুই আমার ভাইকে যেতে দিস না বোন, যেতে দিস না। তুই প্লিজ ওকে আটকা। রুবাইয়া আবিরের হাত নিচে নামাতে নামাতে বলল, ভাইয়া হাত জড়ো করো কেন আমার সামনে? আমি কিভাবে আটকাবো তোমার ভাইকে? তোর ভালোবাসা দিয়ে তুই একবার ভালোবাসা ওকে কাছে টান, ও দেখবে আর যাবে না। রুবাইয়া আবিরের হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, ইম্পসিবল, আমি পারবো না তাকে ভালোবাসতে। সে যাচ্ছে যাক, ভালোবেসে আমি তাকে আটকাতে পারবো না। জেদ করছিস কেন রুবা? তোর পায়ে পড়ি, তুই ভাইয়াকে আটকা। এক বুক যন্ত্রণা কষ্ট নিয়ে যেতে দিস না বোন। রুবাইয়া একইভাবে থেকে বলল, তুইও শেষমেশ এই কথা বলছিস মিম? আমি ঠিক বলছি, কারণ মিহির ভাইয়া তোকে অনেক ভালোবাসে। আমি জানি তুই সব থেকে বেশি মিহির ভাইয়ার কাছে খুশি হবি, তাই আমি চাচ্ছি তুই ভালোবেসে মিহির ভাইয়াকে আটকা, প্লিজ আটকা। আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না রুবাইয়া? ব্যাস, এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। বলে হনহন করে নিজের বরাদ্দকৃত রুমটাতে চলে গেল রুবাইয়া। রুবাইয়ার সাথে সাথে মিমও চলে গেল। এদিকে হুট করে মিহির বলল, বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। আবির মিহিরের কণ্ঠ শুনে ওর দিকে তাকালো। তারপর বলল, তুই কখন আসলি? যখন তুই আর ভাবি আমার হয়ে রুবাইয়ার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছিলি। আবির উঠে মিহিরের কাছে গিয়ে মিহিরের কাঁধে হাত দিয়ে বলল, আর তেমন কিছু না, আয় বস। মিহির নিজের কাঁধ থেকে আবিরের হাত সরিয়ে নিয়ে নিজের হাতের মধ্যে করে আবিরের হাত নিয়ে বলল, কেন চাচ্ছিলি ভিক্ষা? হ্যাঁ বল, কেন চাচ্ছিলি? কারণ আমি আমার ভাইয়ের কষ্ট সহ্য করতে পারছিলাম না, তাই। আমি চাই না আমার ভাই কারোর কাছে মাথা নত করুক। আমি চাই আমার ভাই সবসময় মাথা উঁচু করে থাকুক। আমার কষ্ট কিচ্ছু না, এই সামান্য কষ্টে আমার কিচ্ছুই হবে না। কেন চাচ্ছিলি ভিক্ষা? যার মনে ভালোবাসা নামক পবিত্র কিচ্ছুই নেই, কেন চাচ্ছিলি? আজকে বলে দিচ্ছি, আর কোনোদিনও আমার জন্য তুই যেন ওর কাছে মাথা নত করে ভালোবাসার ভিক্ষা চাইবি না, বুঝেছিস? আবির মাথা নেড়ে সম্মতি দিয়ে মিহিরকে জড়িয়ে ধরল। মিহিরও আবিরকে জড়িয়ে ধরল। আবির বলল, না গেলে হয় না? না রে, সব ঠিকঠাক হয়ে গেছে। কবে আসবি আবার? বলতে পারছি না। নিয়মিত ফোন দিস। হুম নিজের যত্ন নিবি ভালোভাবে। হুম বাসে সবাইকে বলেছিস? এখন বলবো। আচ্ছা তাহলে চল একসাথে বাসায় যাই। এদিকে ভাবি আর রুবাইয়া আছে যে। বিকেলে চলে আসবো। আচ্ছা তাহলে চল। বলে দুই ভাই বেরিয়ে গেল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে আবির মিমকে মেসেজে বলে দিল যে এখন বাসায় যাচ্ছে। মিহির চলে যাবে ব্যাপারটা কেউ জানে না, সবাই ইমোশনাল হয়ে যাবে, কান্না করবে, তাই দেখে রাখতে হবে। সব গুছিয়ে বিকেলে আসবে, এটা লিখে মিমের মোবাইলে সেন্ড করে দিল আবির। মিম মেসেজটা পড়ে ছোট করে ওকে লিখল, ভেবে সিদ্ধান্ত নে রূপা।
কি শুরু করেছিস তোরা বলতো? তোর ভালোবাসার জন্যই বলছি। মিহির ভাই খুব ভালো ছেলে আর তোকে অনেক ভালোবাসে। তো আমি কি করব? অবহেলা করছিস কর, সমস্যা নেই, কিন্তু তুই একদিন বুঝবি মিহির ভাইয়ের জন্য কান্না করবি, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। বলে মিম চলে গেল রুবাইয়ার কাছ থেকে। এদিকে রুবাইয়া মনে মনে বলল, আজব তো, আগের দিন ওই মিহিরও বললো আমি নাকি ওর জন্য কান্না করব, আজকে মিমও বললো আমি নাকি কান্না করব ওর জন্য। হ্যাঁ, আমার চোখের পানি কি বেশি হয়ে গেছে যে ওর জন্য কান্না করব? সেদিন জীবনেও আসবে না। যাক বাবা, চলে গেছে, জীবনের মতো বেঁচে গেলাম। এবার বলতে বলতে রুবাইয়া বেলকানিতে চলে গেল। গিয়ে ডিভানে বসে হাতে থাকা ফোনে ফেসবুক অ্যাপসে ক্লিক করে স্ক্রল করতে লাগলো। আম্মু, আম্মু, আম্মু। সুমনা রহমান সোফায় বসতে বসতে বলল, কি হয়েছে সুরভি, এভাবে চিৎকার করছিস কেন? আম্মু শোনো না। বল, শুনছি। সুরভিও সুমনা রহমানের পাশে বসতে বসতে বলল, আম্মু ভাইয়া একটাবার ফোন দিল না কেন? হয়তো কোনো কাজে ব্যস্ত, তুই ফোন দে। আম্মু আমি ফোন দিচ্ছি তো, কিন্তু ভাইয়ার ফোন বন্ধ দেখাচ্ছে। হয়তো কোনো মিটিংয়ে আছে, তুই মিমকে ফোন দে। তুমি বলবে তার আগে আমি ভাবি ভাইয়া সবাইকে ফোন দিচ্ছি, কিন্তু ভাবির ফোন বন্ধ দেখাচ্ছে, এমনকি রুবাইয়া আপির ফোনও বন্ধ। সুমনা সুরভির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, চিন্তা করিস না আম্মু, হয়তো ফোনে চার্জ নেই তাই সব বন্ধ, সময় পেলে তাজ দেখবি ঠিকই ফোন দিবে। সুরভি তার আম্মুর কোলে মাথা রাখলো, তারপর বলল, আল্লাহ যেন ভাইয়াকে ভালো রাখে। সুমনা সুরভির মাথায় বিলি কেটে দিতে দিতে টুকটাক কথা বলতে লাগলো। এক মুঠো ভালোবাসা, এক মুঠো সুখ যেন খুঁজে পাই দেখে তোমার ওই মুখ। আমার জোছনা রাতের ফুল, তোমায় আমি দেখব বলে হয়ে আছি বেকুল। দেখছো তো প্রতিদিন এখন, তাহলে এত ঢং করার কি আছে? তুমি ঢং বলছো? তুমি জানো 24 ঘন্টা 1440 মিনিট 86,400 সেকেন্ড ধরে আমি তোমার দেখা পাইনি, আর তুমি বলছো আমি ঢং করছি? ইস, অনেক বড় ভুল হয়ে গেছে তাহলে। নিবিড় এবার জান্নাতের থেকে সরে দাঁড়ালো, অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়ালো। নিবিড় কেমন করতে দেখে জান্নাত ঠোঁট টিপে হাসলো। তারপর জান্নাত বলল, রাগ করেছো? না না, আমি কি রাগ করতে পারি আপনি বলেন? তাহলে ওইদিকেই ঘুরে দাঁড়ালে কেন? আচ্ছা সরি, আমার এইখান থেকে চলে যাওয়া উচিত ছিল। ওকে, আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। বলে নিবিড় চলে যেতে নিলে জান্নাত গিয়ে পথ আটকালো। কই যাচ্ছ? জাহান্নামে যাব। না না, জান্নাতে যাব দুজনেই একসাথে, জাহান্নামে যাব কেন? তো ম্যাডাম আপনি যান, আমাকে এখন যেতে দিন। জান্নাত এবার নিবিড়কে ঝুড়িয়ে ধরলো, তারপর বলল, রাগ করো কেন? নিবিড় এবার বলল, কি যুক্তি? আপনি দেখেন আমি রাগ করেছি কিনা। করিনি, সেটা আমাকে আগে বলতে হবে, তারপর আপনি বুঝবেন। জান্নাত নিবিড়ের বুক থেকে মাথা তুলে একটা টেডি স্মাইল দিয়ে বলল, জান, রাগ করো না প্লিজ, আর বলবো না ওসব। নিবিড় এবার মুচকে হেসে জান্নাতকে শক্ত করে ঝুড়িয়ে ধরে বলল, তোমার এই টেডি স্টাইলে হাসি দিয়ে মাফ চাইলে আমার রাগ একদম পানি হয়ে যায়। তাই বুঝি? কিছু সময় ধরে দুজনেই চুপ রইল। তারপর নিবিড় বলল, জান। জান্নাত নিবিড়ের বুকে আঁকিবুকি করতে করতে বলল, একটা কথা বলি জান। বলো। চলো আমরা বিয়ে করে ফেলি। ফুপি ফুপাকে সাথে নিয়ে এসে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব দাও। এইসব করা মানে জানো তো, টাকা খরচ করা। ফাও টাকা খরচ না করে দুজনে কাজে অফিসে গিয়ে বিয়ে করে আসি। পারবো না আমি, আব্বু আম্মু চাচুদের নিয়ে আমি বিয়ে করব, তার আগে নয়। এর মধ্যে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলি তাহলে। জান্নাত এবার নিবিড়ের বুক থেকে উঠে নিবিড়ের বুকে ঘুষি মারতে মারতে বলল, তুই অন্য মেয়েকে বিয়ে করবি? তোকে মেরে ফেলবো আমি। তুই আমি থাকতে অন্য মেয়ের নাম নিস কিভাবে? তোকে তো আজকে আমি। এর মধ্যে নিবিড় জান্নাতের দুই হাত ধরে ফেলল। তারপর জান্নাতকে ঘুরিয়ে জান্নাতের কাঁধে নিজের থুতনি রাখলো। জান্নাত রাগে আরো বোম হয়ে গেল। তুই জান্নাতকে কথা শেষ করতে না দিয়ে নিবিড় জান্নাতের কানের কাছে মুখ এনে বলল, হুস।
নিবিড়ের এই সামান্য কথাই জান্নাত একদম চুপ হয়ে গেল। কানে এসে নিবিড়ের গরম নিঃশ্বাস পড়ায় জান্নাত আবেশে চোখ বন্ধ করে সময়টুকু উপভোগ করল। নিবিড় বলল, আমি তো মজা করছিলাম, এত রেগে যাচ্ছ কেন? জান্নাত নিশ্চুপ। কি হলো, কথা বলছো না যে? বলবো না কথা। জান, এই জান, জান্নাত এবার বলল, হুম। কথা বলছো না কেন? জান্নাত এবার নিবিড়ের থেকে দূরে সরে দাঁড়ালো, তারপর বলল, বলো কি হয়েছে? নিবিড় এবার দুষ্টু হেসে বলল, চলো বিয়ে করে ফেলি। তুই আবার শুরু করলি? কই, কখন শুরু করলাম আবার? দাঁড়া দেখাচ্ছি। বলে জান্নাত নিবিড়ের চুল সব এলোমেলো করে দিল। নিবিড় নিজের চুল এলোমেলো করে দেওয়ায় কাঁদো কাঁদো ভাবে বলল, এটা কি করলে তুমি? জান্নাত ভালোভাবে নিবিড়কে পর্যবেক্ষণ করে নিয়ে বলল, এবার পারফেক্ট লাগছে। বলে হিহি করে হেসে দিল। জান্নাতকে হাসতে দেখে নিবিড়ও হেসে দিল। এভাবে ওরা দুজন ভালোবাসার খুনসুটি করতে লাগলো। না গেলে হয় না আব্বু? না আম্মু, আর্জেন্ট মিটিং আছে, সেটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে। একা যাবি? নিবিড়কে সাথে নিয়ে গেলে হয় না? আম্মু, একজন গেলেই হবে। নিবিড় আছে, থাক, আমি যাচ্ছি। আমার এমনিতে এই দেশে অনেকদিন থেকে কেমন জানি দমবদ্ধ লাগছে। ঘুরে আসি, ভালো লাগবে। নিজের খেয়াল রাখবে আব্বু, ঠিক আছে? আম্মু, তুমিও নিজের খেয়াল রাখবে। মিহির এবার মাহমুদার কাছে গেল, তারপর মাহমুদাকে জড়িয়ে ধরে বলল, নিজের খেয়াল রাখবে বড় আম্মু। মাহমুদা মিহিরের মাথায় হাত বুলিয়ে বলল, তুইও নিজের খেয়াল রাখবি বাবা, আর পৌঁছে ফোন দিবি। মিহির এবার সবার থেকে বিদায় নিল, তারপর আবিরের সাথে চলে গেল আবিরের বাংলোতে। মিহির বাড়ির সবাইকে বলেছে একটা মিটিং আছে, সেটা অ্যাটেন্ড করতে যাচ্ছে, আসতে 1 মাস লাগবে। সত্যি কথা তা আর বলল না, আর এখন আবিরের সাথে যাচ্ছে। আবিরের বাংলো থেকে সে আপুটা চলে যাবে। আবির আর মিহির টুকিটাকি কথা বলতে বলতে বাংলোতে চলে আসলো। এখন বিকেল 5টা বাজে। গরমকাল হওয়ায় এখনও সন্ধ্যা হয়নি। মিম আর রুবাইয়া ছাদে বসেছিল। এমন সময় গেট দিয়ে একটা গাড়ি ঢুকলো। মিম ছাদ থেকে দাঁড়িয়ে নিচের গাড়িটা দেখে চিনে ফেললো, তাই রুবাইয়াকে নিয়ে নিচে নেমে আসলো। মিমদের নিচে আসার মধ্যে আবির আর মিহির ভেতরে প্রবেশ করলো। মিহির নিজের রুমে চলে গেল। এর মধ্যে মিমরা নিচে নামলো। আবির মিমকে জিজ্ঞাসা করলো, দুপুরে খেয়েছিস? মিম ছোট্ট করে বলল, আবির আর কিছু না বলে চলে যেতে নিলেই মিম বলল, আপনি দুপুরে খেয়েছেন? আবির যেতে যেতে উত্তর দিল, খেয়েছি। আবির চলে যেতে মিমও নিজের রুমে চলে গেল। মিমের সঙ্গে রুবাইয়াও চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল। বাজে এখন 10টা 11। একটু পরে মিহিরের ফ্লাইট। আবির, নিবিড়, রুশান 3 জন একসাথে এসেছে মিহিরকে বিদায় দিতে। ফ্লাইট টাইম 11টা 11, মানে 1 ঘন্টা বাকি এখনো। তার আগেই এয়ারপোর্টের ভেতরে ঢুকে যেতে হবে। মিহির তাই আর বেশি দেরি না করে সবার থেকে বিদায় নিয়ে ভেতরে ঢুকে গেল। মিহির চলে যেতে সবাই নিজেদের বাসার উদ্দেশ্যে চলে গেল। আবির শুধু নিজের বাংলোতে ফিরে গেল। আবির যখন অর্ধেক রাস্তায় আছে তখন হুট করে আবিরের ফোনটা বেজে উঠল উচ্চস্বরে। আবির ফোনের নাম্বারটা একবার দেখে নিল। নাম্বার দেখতে আবিরের ভ্রু কুচকে গেল। ও গাড়িটা এক জায়গায় সাইড করলো, তারপর কল রিসিভ করলো। হ্যালো। ফোনের ওই পাশের ব্যক্তি। বল। কি? আমি এক্ষুনি আসছি বলে আবির ফোন কেটে দিল। ফোন কেটে আবির নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। তারপর গাড়ি নিয়ে উল্টো সাইডে যেতে লাগলো। এসব কিভাবে হলো? ভাই, কিভাবে হলো আমরা কিছুই জানি না। শিট, কি হচ্ছিল এখানে বল। ভাই, এই সব কিছু হওয়ার আগে আমাদের এখানে একটা ছোট বাচ্চা এসেছিল। আবির ভ্রু কুচকে বলল, ছোট বাচ্চা? জি ভাই, আমাদের এই পরিত্যক্ত বাড়ির পাশে যে আব্দুল চাচা চা বেচে, তার থেকে আমরা সকলেই সকালে আর সন্ধ্যায় চা খাই। আমাদের যাওয়া লাগে না, সে এসে আমাদের দিয়ে যায়। আজকেও ঠিক তাই হয়েছে। সকালে আব্দুল চাচা এসে চা দিয়ে গেছিল। সন্ধ্যায় যখন চা দেওয়ার সময়, সেই সময় একটা ছোট বাচ্চা আসে চা নিয়ে। বয়স 10 বছর হবে। আমাদের চা দিতে এসেই আগে বলে যে আব্দুল চাচা নাকি একটু অসুস্থ, হাঁটতে সমস্যা হচ্ছে, আর সে নাকি আব্দুল চাচার নাতি, তাই সে আমাদের চা দিতে আসলো। আমরাও আর কিছু না বলে চা খেয়ে নিচ্ছিলাম। চা খাওয়ার কিছু সময় পরে আমাদের মাথা যেন
সবার কেমন ঘুরতে লাগলো, মাথা ঘুরে পড়ে গেলাম। তারপর তারপর কি হয়েছিল জানি না। পরে যখন জ্ঞান ফিরল, চাচার কাছে গেলাম। গিয়ে সেই ছেলের কথা আর চায়ের কথা বলতেই চাচা বলল, আমি যখন গিয়েছিলাম তখন তোমাদের অনেক ডাকছিলাম, তো তোমরা কেউই ডাক শোনোনি, তাই আর ভিতরে ঢুকিনি চা নিয়ে। আর আমার কোনো নাতি নেই, আমার একটাই মেয়ে, সে বিয়ে করে ইন্ডিয়াতে থাকে। ভাই এছাড়া আমরা আর কিছুই জানি না। আবির সব শুনে বলল, আচ্ছা, লাশ দুটো দাফন করার ব্যবস্থা কর, আমি বাসায় যাচ্ছি। সিকিউরিটিগুলো সবাই লাশের কাছে চলে গেল, আর আবির আবার নিজের গাড়িতে ফিরে এলো। তারপর গাড়ি ড্রাইভ করে বাংলোর উদ্দেশ্যে রওনা হলো। আবিরকে তখন কার একটা সিকিউরিটি ফোন দিয়েছিল, যেখানে তাজকে আটকে রেখেছে সেখানের সিকিউরিটি ফোন দিয়ে আবিরকে বলল যে তাজ নাকি পালিয়েছে। এটা শুনে আবিরের মাথা রাগে গরম হয়ে গেল। আবির তাড়াতাড়ি ড্রাইভ করে সে পরিত্যক্ত রুমে আসলো। তারপর ভেতরে ঢুকে দেখলো সবাই মাথা নত করে দাঁড়িয়ে আছে। আবির এবার তাজকে বন্দি করে রাখার রুমটাতে গেল। গিয়ে দেখলো দুটো সিকিউরিটি লাশ পড়ে আছে। সিকিউরিটির দুটোর গলা ছুরি দিয়ে কেটে ফেলেছে। এসব দেখে আবিরের একদম রাগে মাথা তীর করে উঠল। তারপর সিকিউরিটি থেকে সব শুনলো। এদিকে তাজের সাথে থাকা সেই দুটো সিকিউরিটি দুটো আজকে চা খায়নি বলতে সে বাচ্চা ছেলেটা তাদের দুজনের কাছে চা নিয়ে যায়নি, তাই তারা সজাগ ছিল। আবির যখন বাসায় ফিরল তখন বাজে রাত 12টা। আবির ভাবছে মিম ঘুমিয়ে পড়েছে এত রাতে, তাই আর কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। এদিকে দরজা খোলার আওয়াজ হতেই মিম সজাগ হয়ে গেল। সে আবিরের জন্য অপেক্ষা করতে করতে হুট করে কখন চোখ লেগে আসলো। তারপর দরজা খোলার আওয়াজ হতেই মিম সজাগ হয়ে দেখলো আবির উপরে যাচ্ছে। মিম এবার উঠে কিচেনে গেল খাবার গরম করে মিম ডাইনিং টেবিলে সব সাজিয়ে দিল। এর মধ্যে আবিরও নিচে নেমে আসলো। আবির নিচে নামতে নামতে চুল হাত দিয়ে ঠিক করছিল। মিম সিঁড়ির দিকে তাকাতে আবিরকে দেখে স্তব্ধ হয়ে গেল। পরনে ট্রাউজার আর ছাই রঙের জামা, চুল থেকে টুপটুপ করে এখনো পানি পড়ছে। সে পানিতে আবিরের জামার পেছনের অংশ অনেকটাই ভিজে গেছে। আবির যেভাবে চুল ঠিক করতে করতে আসছে সেটা দেখে মিম আবারও আবিরের প্রেমে নতুন করে পড়ল। মিম মনে মনে বলল, এত সুন্দর আপনাকে কে হতে বলেছে আবির ভাই? একটু কম সুন্দর হলে কি হতো? তোমাকে যে আমার এখন কোথায় লুকিয়ে রাখবো সেটাই ভাবছি। মিমের এসব চিন্তা ভাবনার মধ্যে আবির চেয়ার টেনে বসলো। আবির মিমকে ভ্রুকুচকে বলল, তুই এখনো জেগে আছিস কেন? মিম এবার আমতা শুরু করলো, বলল, ওই আসলে ঘুম আসছিল না তাই। আবির মিমের আমতা দেখে বুঝতে পারলো যে মিম মিথ্যা কথা বলছে। সে আসলে তার জন্য অপেক্ষা করছিল। আবির মিমের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর নিজের প্লেটে খাবার নিতে নিতে মিমকে বলল, খেয়েছিস? না। আবির এবার দাঁত কিটমিট করতে লাগলো। করতে বলল, কয়টা বাজে এখন? মিম দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে টাইম দেখে নিয়ে আবিরের দিকে তাকিয়ে বলল, 12:26 বাজে। তুই এখনো খাসনি কেন? মিম মাথা নিচু করে বলল, খেতে ইচ্ছে করছিল না। আবির আর কিছু না বলে নিজের প্লেট আর ভাত তরকারি দিয়ে মাখিয়ে মিমের সামনে এনে বলল, হা কর। আবিরের এমন কথা শুনে মিম আবিরের দিকে তাকালো। তাকিয়ে দেখলো আবির এক লোকমা ভাত তার মুখের সামনে ধরে আছে। মিমকে হা করতে না দেখে আবির আবার বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না? হা কর। মিম এবার হা করলো। আবির মিমের মুখে ভাতের লোকমাটা দিয়ে দিল। আবির এবার নিজে খেতে নিলেই মিম বলে উঠল, এ কি করছেন? কেন, কি করছি দেখতে পারছিস না? সে তো দেখতে পারছি। তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন? বলে আবির খেতে নিলেই মিম আবার বলল, এই খাবেন না। আবির এবার মিমের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা তোর, তাই বল। মিম আমতা করে বলল, আসলে আমাকে খাইয়ে দিলেন মাত্র আমার মুখে লালা লেগে গেছে আপনার হাতে, আবার সেম অবস্থায় আপনি খাচ্ছেন। তো কি হয়েছে? বলে মিমের আর কোনো কথা না শুনে আবির ভাত খেতে লাগলো। সঙ্গে মিমকেও খাইয়ে দিতে লাগলো। আর মিম পুরোটা সময় আবিরের দিকে তাকিয়েছিল। খাওয়া শেষ হতেই মিম সব কিছু গুছিয়ে রাখলো। মিম সব কিছু গুছিয়ে রেখে আসতেই আবির ডাক দিল, মিম, কালকে আমরা বাসায় যাব, রেডি থাকিস। বাসায় সবাই?
মিমকে কথা বলতে শেষ করতে না দিয়ে আবির বলল, আমি সব সামলে নেব, তুই এখন কি ঘুমা, রাত জাগা হয় না যেন আর। মিম আর কিছু না বলে শুধু ছোটো করে শুভরাত্রি বলে নিজের রুমে চলে গেল। মিম চলে যেতে আবিরও নিজের রুমে চলে গেল। রাতের আধার কেটে সুন্দর একটা দিনের সূচনা হলো। আজকে আবির মিমকে নিয়ে চৌধুরী মঞ্জিলে যাবে। বাজে এখন সকাল 7টা। মিম, রুবাইয়া, আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। নাস্তা শেষ হতে আবির মিমকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে না, আমরা এক্ষুনি রওনা দিব। মিম ছোট করে বলল। আবির এবার নিজের রুমে চলে গেল রেডি হতে। এদিকে রুবাইয়া মিমকে বলল, মিম, আমার না ভীষণ চিন্তা হচ্ছে। মিম ভ্রুকুচকে বলল, কিসের জন্য? আরে ওই যে আবির ভাইয়াদের বাসা যাব, এখন সবাই কি বলবে তার আদেও ঠিক আছে? মিম নির্ভয়ে রুবাইয়াকে বলল, আরে চিন্তা করিস না রুবা, আবির ভাই সব সামলে নেবে। আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলবো যে আমি বিয়ে করেছি তাজকে, কিন্তু পরে দেখি ওটা তাজ না আবির ভাই, ব্যাস শেষ, আর কিচ্ছু বলা লাগবে না। রুবাইয়া মিমের পিঠে হালকা চাপড় মেরে বলল, আমাদের ইন্টেলিজেন্ট ডিম বেবি। মিম মিকি রাগ দেখিয়ে বলল, ইন্টেলিজেন্ট তো বটে, কিন্তু ডিম না, আমি মিম, কথাটা মাথায় ভালো করে ঢোকা। আচ্ছা বাবা, সরি, চল রেডি হয়নি, হয়তো ভাইয়া বকবে। মিমও তারা দেখিয়ে বলল, চল চল বলে দুজনে রেডি হতে চলে গেল। এই সবের মানে কি আবির? কি সবের মানে করছো তোমরা সেই থেকে? দেখতে পাচ্ছ তো নাকি কি হয়েছে? তুই মিমকে বিয়ে করেছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই বিয়ে করেছে। তোর ইচ্ছা মতো সবাইকে চলতে হবে? ওর বিয়ে ঠিক হয়েছিল জানিস তো, তাহলে কেন তুই ওকে বিয়ে করলি ছদ্মবেশ সেজে এসে? আমি ছদ্মবেশ সাজি নাই তো আব্বু, আমি তো বর সেজে বিয়ে করতে গিয়েছিলাম, তুমি দেখোনি? আবিরের এমন কথা শুনে উপস্থিত সবাই এই অবস্থাতেও মুচকি মুচকি হাসল। জয়ন্তর আগে কচমচ করতে করতে বলল, বেয়াদব ছেলে, কি মনে করেছ নিজেকে? এখন আমি মিমের পরিবারকে কি জবাব দিব? আমার মান সম্মান সব ডুবিয়ে মেরেছ তুমি। বেয়াদব উক্তিরা দিলেন তো একটু অর্ধেক মান সম্মান ডুবালে, তো একটু মান সম্মান না ডুবালে তো এই বেয়াদব উক্তিটা আমার সাথে যাবে না আব্বু। অসভ্য ছেলে, বাপের মুখে মুখে তর্ক করছো। একদম না, শুধু আপনার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। এইসবের মানে কি? আলী আহমেদের কণ্ঠ শুনে সবাই সদর দরজার দিকে তাকালো। তাকেই দেখলো খান পরিবারের সবাই সদর দরজার কাছে দাঁড়িয়ে আছে। এদিকে মিম আলী আহমেদ খানকে দেখে ভয়ে রুবাইয়ার জামা খামচে ধরল। আলী আহমেদ খান সবাইকে এক পলক দেখে নিল। সবার মধ্যে থাকা রুবাইয়ার পেছনে গুটি সুটি মেরে থাকা মিমকেও দেখে নিল। তারপর আলী আহমেদ খান সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে আবির আর জয়ন্তের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর আবিরকে বলল, এইসবের মানে কি আবির? তুমি তাজকে বিয়ের দিন কিডন্যাপ করে বন্ধ ঘরে আটকে রেখেছিলে কেন? আর তাজের জায়গায় নিজে এসে মিমকে বিয়ে করছো, এইসবের মানে কি? আলী আহমেদের কথা শুনে সবাই অবাক হয়ে গেল, কারণ কেউ জানতো না যে আবির তাজকে কিডন্যাপ করে বন্ধ ঘরে আটকে রেখেছে। সবাই জানে যেটা আবির তাদের বলেছে, আর আবিরও মিমকে যেটা বলেছিল ঠিক সেরকম কপি করে তার পরিবারকে বলেছে। আবির আলী আহমেদ খান থেকে দৃষ্টি সরিয়ে রুবাইয়ার দিকে তাকিয়ে বলল, রুবাইয়া, তুই মিমকে রুমে নিয়ে আয় ফার্স্ট। কেন কেন ওর রুমে যাবে কেন? আবির রুবাইয়াকে আবারও তাড়া দিয়ে বলল, কি হলো, তুই এখন এখানে দাঁড়িয়েছিস কেন? কথা কারা যাচ্ছে না? রুমে নিয়ে যা মিমকে। রুবাইয়া আলী আহমেদ খানের দিকে একবার তাকিয়ে দেখলো, তারপর সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়ে মিমকে সঙ্গে নিয়ে উপরে রুমে চলে গেল। মিমরা উপরে যেতেই আবির এবার সবার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, বলো তোমাদের কি প্রশ্ন আছে? তুই তাজকে বন্দি করে মিমকে বিয়ে করেছিস কেন? আবির নির্বিকারের মতন বলল, আমি মিমকে ভালোবাসি তাই। আবিরের কথা শুনে সবাই অবাক নেত্রে আবিরের দিক তাকালো। জয়ন্ত বলল, তুই মিমকে ভালোবাসিস? কবে থেকে? বড় মামা কবে থেকে না বলেন কত বছর আগে থেকে। সবাই আবার অবাক হয়ে তাকিয়ে রইল আবিরের দিকে। আলী আহমেদ খান বলল, কত বছর? 10 বছর। সবাই এবার একত্রে বলল, কি? আমি মিমকে সে ছোটবেলা থেকেই ভালোবাসি। তাহলে আমাদের কাউকে কিছু বলিসনি কেন? সঠিক সময়ের অপেক্ষা ছিলাম, কিন্তু তার মধ্যে বড় মামা মিমের বিয়ে ঠিক করে ফেলল, তাই বাধ্য হয়ে তাজকে কিডন্যাপ করেছে। তোমার সঠিক সময়ের অপেক্ষা করলে তো হবে না,
আমার মেয়েকে আমি যার সাথে সুখী তার সাথে বিয়ে দেব। তুমি আটকেছো কেন? কারণ মিম ছাড়া আমি নিঃস্ব। আমি মিমকে ভালোবাসি। তুমি নিঃস্ব কিনা মিমকে ভালোবাসো এইসব দেখে আমি কি করব? আবির আলী আহমেদ খানের দিকে তাকিয়ে বললেন, কি করবেন মানে? আমার ভালোবাসা আপনার কাছে কোনো মূল্য নেই? আলী আহমেদ খান বলল, না, নেই। আমার কাছে আমার মেয়ের সুখটাই ডিপেন্ড করে বেশি। আবির হালকা হেসে বলল, আপনার মেয়ের সুখী যে আমি। তুমি মানে? কারণ মিমও আমাকে ভালোবাসে। সেটা তোমাকে বলেছে? আবির মুচকি হেসে বলল, সব কথা কি আর মুখে বলতে হবে বড় মামা? কিছু কথা তো চোখ দেখলে বোঝা যায়। তোমার কথা তোমার কাছে রাখো। আমার মেয়ে আমাকে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাচ্ছি। ডিভোর্স পেপার সময় মতো পেয়ে যাবে। তা তো হচ্ছে না শ্বশুরব্বা। মিম এখন আমার স্ত্রী, আমার অর্ধেক নর, আমার অর্ধাঙ্গিনী। তো আমি তাকে কিভাবে দিব শ্বশুরব্বা? কি শ্বশুর আব্বার করছো? শ্বশুরব্বাকে শ্বশুরব্বাই বলেছে। রাখো তোমার ফাউল কথা। মিম কই? শ্বশুরব্বা মিমকে নিয়ে আমি কালকে আপনার বাসায় হাজির হব। বউকে একা যেতে দিব না। একা একা তো আর শ্বশুরবাড়ি যাওয়া যায় না। আমার মেয়েকে আমি এক্ষুনি নিয়ে যাব। মিম, রিল্যাক্স শ্বশুরব্বা, রিল্যাক্স। মিমকে আমি যেতে দিচ্ছি না। কি জানেন তো, রাতে বউ পাশে না থাকলে ঘুম আসে না। অসভ্য ছেলে। গুরুজনদের সামনে কিভাবে কথা বলতে হয় জানো না? গুরুজনরা যদি বাচ্চাদের কষ্ট না বোঝে তাহলে আমার কি করার আছে? তুমি মিমকে নিয়ে যেতে দিবে না, তাই তো? যাবো তো। কালকে বউকে সাথে করে নিয়ে যাবো শ্বশুর বাড়ি। অসভ্য ছেলে। ভাই কিছু মনে না করলে একটা কথা বলি? মনে যদি করি তাহলে বলার দরকার নেই। বলছি কি ভাই, আমার আবির তো খারাপ ছেলে নয়। মিম মাকে আমার আবির অনেক বছর থেকে ভালোবাসে। আমার আবির মিম মাকে কখনো কষ্ট দেবে না, রানীর মতো করে রাখবে। সে ভুল করেছে, তার জন্য আমি মাপ চাচ্ছি। কিন্তু বিয়ে তো হয়ে গেছে, মেনে নিলে ভালো হবে। আলী আহমেদ খান জয়ন্তের দিকে এক পলক তাকিয়ে নিয়ে বলল, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি বাসায় চলে যাচ্ছি। বলে আলী আহমেদ খান বেরিয়ে গেল। তার সাথে মুনিয়া খানও বেরিয়ে যেতে যেতে আবিরকে বলল, আবির আব্বু, আমি কিন্তু খুব খুশি হয়েছি। তুমি আমার মিমের জন্য পারফেক্ট। ওই তাজকে আমার মোটেও পছন্দ না। তোমার পাশে কেউ না থাকলেও আমি আছি। এখন যাই, তোমার শ্বশুরের মাথার গরম হয়ে গেছে, ঠান্ডা করে আসি। লাভ ইউ শাশুড়ি আম্মু। লাভ ইউ বাবা। বলে মুনিয়া খান চলে গেল। আবির সবাইকে দেখে নিয়ে বলল, এখানে কি কথা হলো কি না হলো তা কেউ যেন সে কথাটা মিমের কানে না তোলে। মাইন্ডেড। সবাই একসাথে বলল, আমি রুমে যাচ্ছি। তোমাদের যে আলোচনা করার করে ফেলো, কিন্তু ভুলও মিমকে কেউ কিচ্ছু বলবে না। এ বলে আবিরও নিজের রুমে চলে গেল। আবির মিমদের নিয়ে তখনই বেরিয়ে পড়েছিল। বাসায় আসতে সবাই মিমকে দেখে অবাক হয়। আবিরের কাছে কারণ জানতে চাইলে মিমকে বলা তাজের সেই কথাটা বলে। তারপর বাপ ছেলের কথা কাটাকাটির মধ্যে খান পরিবাররা আসে। আসলে সকাল হতে তাজ আলী আহমেদ খানকে ফোন দিয়ে বলল যে তাকে আবির কিডন্যাপ করে বন্দি করে রেখেছে, অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে এনেছে, আর মিমকে নাকি আবির বিয়ে করেছে। সব শুনে আলী আহমেদ খান রাগে মাথা আগুনের মতন তপ করে দাউ দাউ করতে থাকে। কাউকে কিছু না বলে সোজা চৌধুরী মঞ্জিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আলী আহমেদ খানকে ওইভাবে রেগে বাসা থেকে বেরিয়ে যেতে সবাই তার পিছু পিছু চৌধুরী মঞ্জিলে চলে আসলো। তারপরে সব ঘটনা ঘটলো। কি হচ্ছে বলতো নিচে রূপা? আমার না ভীষণ টেনশন হচ্ছে। আব্বু যেই পরিমাণ রাগী মানুষ, আবির ভাইকে মারবে না তো? আহা, চিন্তা করিস না তো, ভাইয়া দেখবি সব সামলে নিয়েছে। সব ভালোই ভালোই হলেই হলো। সব ভালোই হবে। মিম আর রুবাইয়ার কথার মধ্যে মাহমুদা আর মালিহা রুমে ঢুকলো। মাহমুদা মিমকে বলল, কি গল্প করছে আমার বৌমা? বৌমা ডাক শুনে মিমের কেমন লজ্জা লজ্জা লাগছে। সে আসলে এখনো ভাবতে পারে না যে আবির ভাই তাকে বিয়ে করেছে, যে আবির ভাইয়ের জন্য 2 দিন আগেও কত কান্না করেছে। রাজকিনা তার বউ, তাকে বৌমা বলে ডাকা হচ্ছে। ইস, এত খুশি, রাখবে কোথায় সে? খুশিতে অজ্ঞান না হয়ে গেলেই হলো। আল্লাহ, একদম না। অজ্ঞান হলে শ্বশুর বাড়িতে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। হাজার ফুপির বাড়ি হলো, এখন আমার ওটা শ্বশুর বাড়ি। মিম এসব মনে মনে বিড়বিড় করতে লাগলো, মাথা নিচু করে।
তখনই আবার মাহমুদা বললেন, কি হলো, কথা বলছিস না কেন? মিম এবার লজ্জা এক পাশে রেখে মাথা তুলে মাহমুদার দিকে তাকালো। তারপর উঠিয়ে মাহমুদাকে বেডে বসাতে বসাতে বলল, কিছু না ফুপি, এমনি আর কি। ফুপি কি? ফুপি কি মানে? আমি এখনো কি তোর ফুপি আছি নাকি? তো কি, তুমি আগেও আমার ফুপি ছিলে, এখনো আমার ফুপি। বলে মিম মাহমুদাকে জড়িয়ে ধরল। মাহমুদা মিমের মাথায় হাত বুলিয়ে বলল, আগে ফুপি ছিলাম, এখন নেই, এখন শাশুড়ি হয়ে গেছি। তো আমার ছেলেকে বিয়ে করেছিস, তাই আমাকে আজ থেকে আম্মু বলে ডাকবি, ওকে? মিম মাহমুদার কাছ থেকে উঠে বলল, তোমাকে এখন আম্মু বলতে হবে? আচ্ছা বলবো। শাশুড়িকে পেয়ে আমার কথা ভুলে গেছিস? রুবাইয়া এইবার মালিহার কাছে গিয়ে মালিহাকে বেডে বসাতে বসাতে বলল, ফুপি আমি ভুলিনি তোমাকে, তুমি বসো। মালিহা রুবাইয়াকে এক হাতে জড়িয়ে ধরে বলল, একমাত্র রুবাইয়া আমার খবর রাখে, তোরা সব কয়টা কেউ আমাকে পাত্তা দিস না। মেয়ে মালিহার কাছে এসে মালিহার গলা জড়িয়ে বলল, আহা, রাগ করো কেন ফুপি? আমাকে ফুপি ডাকবি না। তো কি বলবো? আমি জানি না, সর আমার থেকে, তো শাশুড়ির কাছে যা। মিম কিছুক্ষণ মালিহার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, ওকে মামনি, আমি আমার শাশুড়ি আম্মুর কাছে যাচ্ছি। কি বলি আমাকে মিম? মামনি বলেছি, এই ডাক আমাকে বারণ করলো, আমি শুনবো না, আমি এটাই ডাকবো। বলে মিম মাহমুদার কাছে চলে গেল। মিমের এমন দুষ্টুমি দেখে সবাই হাসলো। এরপর মাহমুদা নিজের সঙ্গে করে আনা বড় কাঠের বাক্সটা বাহির করতে করতে মিমকে বলল, আমার পাশে বস। মিমও বসে পড়ল মাহমুদার পাশে। মাহমুদা কাঠের বাক্স থেকে মিমের জন্য সোনার নেকলেস, একটা সীতাহার, 2 জোড়া ঝুমকো, একটা সিম্পল চেইন, হাতের রুলি, 3টা আংটি, টিকলি আর রূপার পায়নুপুর বাহির করে মিমের কাছে দিল। মিম এসব দেখে বলল, এসব কি আম্মু? মাহমুদা মিমকে পরিয়ে দিতে দিতে বলল, এইগুলো আমার তরফ থেকে তোকে দিলাম, যখন খুশি তখন পরবি। আম্মু, আমি এই ভারী গহনা পরে থাকতে পারবো না, তুমি তোমার কাছে রেখে দাও, আমার কাছে রাখলে যদি হারিয়ে যায়। মাহমুদা মিমকে সব গহনা পরিয়ে দিয়ে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আমার আম্মুটাকে। মিম এবার সব আবার খুলে দিতে দিতে বলল, আম্মু। বল। আব্বু কি রেগে আছে খুব? মাহমুদা ভ্রুকুচকে বলল, আছে, একটু রেগে, ঠিক হয়ে যাবে পরে। আবির ভাইকে কিছু বলেছে? আবির ভাই কি, জামাইকে কি কেউ ভাই বলে ডাকে? মিম জিভে কামড় দিয়ে বলল, ভুল হয়ে গেছে। আর হয় না যেন এমন। আর আবির তেমন কিছু বলিনি। মিম সকল গহনা খুলে মাহমুদাকে আবার দিয়ে দিল। মাহমুদা সবকিছু আবার গুছিয়ে রাখলো। মালিহা একটা কালো জামদানি শাড়ি মিমকে দিয়ে বলল, এই শাড়িটা পরে নে আম্মু। মিম শাড়িটা হাতে নিয়ে বলল, আচ্ছা মামুনি। হ্যালো, তুই ঠিকমতো পৌঁছেছিস? মাত্র আসলাম, এখন রিসর্টে যাচ্ছি। আচ্ছা তাহলে যা, গিয়ে ফোন দিস, আমি বাসায় বলে দিচ্ছি তুই ঠিকভাবে পৌঁছেছিস। আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বলে ফোন কেটে দিল। তারপর নিচে গিয়ে বাসার সবাইকে বলে দিল যে মিহির ঠিকভাবে পৌঁছেছে। সবাই এটা শুনে চিন্তামুক্ত হলো। রাতে ডিনার করে যে যার রুমে চলে গেল ঘুমাতে। এদিকে মিম এখনও বসে আছে। ও আসলে বুঝতে পারছে না যে এখন ওর কি আবিরের রুমে যেতে হবে নাকি অন্য রুমে। এসব বসে বসে ভাবার মধ্যেই মাহমুদা মিমকে বলল, কি হলো, ওইভাবে বসে আছিস কেন? রুমে যা, গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। মিম আমতা আমতা করতে করতে বলল, না মানে, হ্যাঁ মানে যাচ্ছি। মিমের আমতা আমতা এমন কথার মানে হয়তো মাহমুদা বুঝলো, তাই বলল, যা, আবির এখন দরজা লাগায়নি, তোর জন্য অপেক্ষা করছে। এই কফির মগটা নিয়ে যা রুমে। মাহমুদের এমন কথা যেন মিমকে আরো লজ্জায় ফেলল। মিম কফির মগটা হাতে নিয়ে কোনো রকমে শুধু বলে উপরে আবিরের রুমের উদ্দেশ্যে চলে গেল। মিমকে এভাবে যেতে দেখে মাহমুদা শব্দ করে হাসল। তারপর সবকিছু গুছিয়ে রেখে সে নিজেও ঘুমোতে চলে গেল। মিম আবিরের রুমের সামনে এসে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেল। ও রুম ভেতরে ঢুকতেই কেমন যেন লাগছে। আগে ঢুকেছিল তখন ফুফাতো ভাই ছিল, আর আজকে ঢুকেছে নিজের স্বামীর রুমে। আলাদা একটা অনুভূতি মিমকে ঘিরে রেখেছে। মিম ওইভাবে চুপ করে দাঁড়িয়ে রইল।
কিছু সময়ের মধ্যে ভেতর থেকে একটা পুরুষালীর কণ্ঠ ভেসে আসলো। কি হলো? ওইভাবে দাঁড়িয়ে থেকে আমার কফি ঠান্ডা করছিস কেন? মিম তাড়াতাড়ি রুমে ঢুকে বলল, আমি তো মাত্র আসলাম। এমনভাবে মিথ্যাটা বলল যে চুরি করে ধরা পড়েছে। আবির মিমের এমন মিথ্যা বলা দেখে ঠোঁট টিপে হাসল, তারপর বলল, ও আচ্ছা তাই। মিম তাড়াতাড়ি বলল, তাই। আচ্ছা তাহলে এবার কফিটা দে। মিম নিজের হাতের কফি আবিরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নেন। আবির কফি হাতে নিয়ে খেতে গেল, আর এদিকে মিম জড়তা নিয়ে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই হাত একবার ঘষছে তো আরেকবার আঙ্গুল ধরে ধরে টান দিচ্ছে। আবির কফি খেতে খেতে মিমের এসব কাজ কাম পর্যবেক্ষণ করছে। আবির পর্যবেক্ষণ করার মধ্যেই দেখল মিম আজকে শাড়ি পরেছে। কালো জামদানি শাড়িতে মিমকে মোহনীয় সুন্দরী লাগছে। আবির মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। এভাবে আবির মিমকে দেখতে দেখতে নিজের কফি খাওয়া শেষ করলো, তারপর উঠে গিয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দ হতেই মিম কেঁপে উঠল। ওর কেন যেন এক অজানা ভয় গ্রাস করে নিল। আবির এবার মিমকে বলল, এইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি ঘুমাবে? মিম মাথা নিচুও করে বলল, কোথায় ঘুমাবো? আবির অবাক হয়ে বলল, আমার এত বড় বেড থাকতে তুই বলছিস কোথায় ঘুমাবে? বেডে শুব। তো কোথায় ঘুমাবে? মিম আর কিছু না বলে বেডের একপাশে চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মিমকে শুতে দেখে আবিরও বেডের একপাশে শুতেই মিম লাভ দিয়ে উঠল। আবির হয়তো মিমের মনের কথা বুঝলো, তাই বলল, রিল্যাক্স রিল্যাক্স, আমাদের মাঝে বর্ডার রেখে দিচ্ছি। এই বর্ডার ক্রস করে আমি তোর কাছে যাব না, এটুকু বিশ্বাস রাখতে পারিস। বলে আবির মাঝখানে একটা কোল বালিশ দিল, তারপর মিমের দিকে পিঠ দিয়ে শুয়ে পড়ল। তারপর হাত বাড়িয়ে লাইট অফ করে জিরো লাইট জ্বালিয়ে রাখলো। মিম আবিরের দিকে ফিরে শুয়ে মনে মনে বলল, আমি আপনাকে অনেক বিশ্বাস করি আবির ভাই, আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমার সব কিছুই তো তোমার, তুমি চাইলে আমার সর্বস্ব নিতে পারো, তাতে আমি কোনো বাধা দিতে পারবো না। আমার আগে নিধাকে খুঁজতে হবে। কে নিধা? আমাকে খুঁজে বের করতে হবে। তারপর আপনি যা চাইবেন আমি স্বেচ্ছায় আমার সব কিছু তোমাকে দিয়ে দিব।